শুভ সন্ধ্যা। তো আজকে আমি ইতিহাসের একটি টপিক যেটা হচ্ছে ব্রাহ্ম সমাজ সেই বিষয়ে পড়াবো। তো তার আগে তোমাদের অনেকের মনে হচ্ছে কে হঠাৎ এলো এবং কি পড়াবে, তো আমার ইন্ট্রোটা দেওয়া উচিত, তাই না? হ্যাঁ, অবশ্যই। আমি হিরণময় মণ্ডল, তো আমার সাবজেক্ট হিস্ট্রি। আমি তোমাদের আজকে আর কথা না বাড়িয়ে চলো ক্লাসটা আমরা শুরু করি। আমাদের আজকের যে টপিক সেটা এখানে আমি লিখেই রেখেছি, দেখো, ব্রাহ্ম সমাজ। আশা করি সবাই দেখতে পাচ্ছ। এবার এই ব্রাহ্ম সমাজ এই কথাটা মাথায় আসার সঙ্গে সঙ্গে যে মানুষটির নাম আমাদের প্রত্যেকের মাথায় আসে সেটা হচ্ছে, হ্যাঁ ঠিকই ধরেছ, কে? রাজা রামমোহন রায়, তাই তো? এই রাজা রামমোহন রায় আরও যে একটি কারণে বিখ্যাত, অর্থাৎ যে প্রধান কারণে বিখ্যাত, সেটা কি? সতীদাহ প্রথা তিনি রদ করছেন, তাই তো? আজকের যে বিষয় সেটা হচ্ছে কি? ব্রাহ্ম সমাজ। আর এই ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করছেন? আমরা সবাই জানি যে রাজা রামমোহন রায় এই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করছেন। কিন্তু আমাদের একটু আরো গভীরে গিয়ে বিষয়টা দেখা দরকার। চলো আমরা দেখি। এখানে দেখো, আমি সুন্দর করে লিখে রেখেছি, আশা করি সবাই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। 1815 খ্রিস্টাব্দ প্রথম আমি যে সালটা লিখেছি, এটা কত? 1815 খ্রিস্টাব্দ। এই 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়, অর্থাৎ রামমোহন রায় যাকে পরবর্তীতে উপাধি দেওয়া হয়েছিলেন রাজা, তো তিনি আত্মীয় সভা নামে একটি সভা প্রতিষ্ঠা করেন। তো এরপরে আমরা এর পূর্বে একটু বিষয় জেনে নেই যে আত্মীয় সভা কেন তিনি প্রতিষ্ঠা করছেন। একটা সময় আমরা জানতাম যে ঔপনিবেশিক ভারতবর্ষে যখন ব্রিটিশরা রাজত্ব করছে তখন কি হচ্ছে না, সেই সময়ে ইউরোপ থেকে বিভিন্ন যে খ্রিস্টান মিশনারিরা এসেছিলেন তারা আমাদের ভারতবর্ষে খ্রিস্টান ধর্ম বিস্তার লাভের প্রচেষ্টা করেন। তো সেই সময় তারা হিন্দু ধর্মকে এবং আমাদের ভারতবর্ষে যে মুসলমান ধর্ম রয়েছে এবং বাদবাকি আরও যে ধর্ম রয়েছে সেইগুলোকে প্রচুরভাবে ক্রিটিসাইজ করছে, অর্থাৎ কি? সমালোচনা করছে। তারা একের পর এক আঘাত করে যাচ্ছে যে তোমাদের এই ধর্ম ভালো না, আমাদের খ্রিস্টান ধর্ম ভালো, বা বিভিন্ন যুক্তি দেখাচ্ছে তারা আমাদের ধর্মে সেই সময় বা আমাদের সমাজে যে বিভিন্ন কুসংস্কারগুলো রয়েছে সেই সম্পর্কে তারা বিশেষভাবে সেইগুলোর প্রতি দৃষ্টি দিচ্ছে এবং দেখাচ্ছে যে না, তোমাদের এই সমাজে অনেক সমস্যা রয়েছে। তো সেই সময়ে আমরা জানি কি, এই যে রাজা রামমোহন রায় বা রামমোহন রায়ের কথা আমি বলছি, এই মানুষটা আমরা সবাই নাকি কি একটা বিষয় জানি যে তিনি ভারত পথিক, বা আমাদের যে বাংলায় নবজাগরণ হচ্ছে সেই বাংলার বা ভারতবর্ষের নবজাগরণের অগ্রদূত হিসাবে এনাকে গণ্য করা হচ্ছে। তো এই মানুষটাও কিন্তু একটা সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। কেমন দ্বিধাদ্বন্দ্ব? তো তিনিও একটা সময় ভাবলেন যে সত্যি কি আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে ধর্ম, এর মধ্যে কি সত্যি ত্রুটি রয়েছে? তো তখন তিনি ধর্মগ্রন্থ পড়া শুরু করলেন, বেদ, উপনিষদ সব, এবং যে যত ধরনের আর কি আমাদের ধর্মগ্রন্থ রয়েছে সেগুলো উনি পড়লেন। এবং শুধু এটা পড়েই তিনি ক্ষান্ত হলেন না, তিনি কি করলেন? তিনি আরও আরবি ভাষার শিখলেন এবং আরবি ভাষার মাধ্যমে তিনি কোরআন পাঠ করলেন, হিব্রু ভাষার মাধ্যমে তিনি বাইবেল পাঠ করলেন। অর্থাৎ তিনি এই নিজের মাতৃভাষা বাংলা বাদেও আরও প্রায় 12টি ভাষায় তিনি দক্ষ ছিলেন। তখন তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করলেন এবং পাঠ করে যে একটা বিষয়ে, যে একটা মূল চিন্তাধারা এসে তিনি উপনীত হলেন, বা তার মনের মধ্যে যে একটা বিশ্বাস এলো, সেটা হলো যে না, প্রতিটা ধর্মেরই হচ্ছে একটাই মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে মানব কল্যাণ। এবং তিনি বুঝতে পারলেন যে সব ধর্মে মানব কল্যাণের কথা বলা হচ্ছে এবং তাদের প্রত্যেকের রাস্তা বিভিন্ন বিভিন্ন, বা রীতি নীতি সংস্কৃতি বিভিন্ন আলাদা আলাদা হলেও মূল উদ্দেশ্য কিন্তু এক, অর্থাৎ সেই একেশ্বরবাদের কথা তিনি আস্তে আস্তে বলছেন। আর এই ধারণাটা আসছে কোথা থেকে? উপনিষদ থেকে। ঠিক আছে, তো চলো আমরা সেই উদ্দেশ্যে তিনি আত্মীয় সভা গঠন করছেন, যেখানে এই যে আমাদের একেশ্বরবাদের যে এই যে ধারণাটা উঠে এলো, তিনি বলছেন যে না, ঈশ্বর এক। ঠিক আছে, তো এই বিষয়ে
আলাপ আলোচনা, তর্ক বিতর্ক বা এই ধারণা প্রসারের জন্য উনি আস্তে আস্তে আত্মীয় সভা গঠন করছেন। এটা কত সালে? না, 1815 সালে। এবার তার পরবর্তীতে এই আত্মীয় সভাই আস্তে আস্তে কোন রূপ ধারণ করছে? ব্রাহ্ম সভা। ব্রাহ্ম সভা নামে প্রতিষ্ঠা হচ্ছে। এবার এটা কততে হচ্ছে দেখো, 20 আগস্ট, ঠিক আছে, 1828 খ্রিস্টাব্দে। 1828-এর কত? 20 আগস্ট ব্রাহ্ম সভা প্রতিষ্ঠিত হচ্ছে। এই ব্রাহ্ম সভাটাই কিন্তু পরবর্তীতে ব্রাহ্ম সমাজ নামে পরিচিতি লাভ করছে। এবার এটা কখন? না, 1830 নাগাদ। মোটামুটি এটা নিয়ে বিভিন্ন বইয়ে তোমরা একটু আগ পিছ দেখতে পারো বা তর্ক বিতর্ক দেখতে পারো, কিন্তু 1830-এ ব্রাহ্ম সমাজ নামে অভিহিত হচ্ছে। কিন্তু এইখানে একটা বিষয় তোমাদের সতর্ক থাকতে হবে, যদি প্রশ্ন আসে যে ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠা হয়, তাহলে কিন্তু এই 1828-ই বলতে হবে। আমি এখানে দেখো লিখে রেখেছি 1828, কত? আগস্ট 20, ঠিক আছে? এই বিষয়টা যেন আবার ভুলিয়ে ফেলো না। তো ব্রাহ্ম সভা বলুক বা ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠা হয়, সেটা 1828। আচ্ছা, তো এরপর এই ব্রাহ্ম সমাজ বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে রামমোহন রায় বেশি দিন বেঁচে থাকছেন না, অর্থাৎ তিনি মারা যাচ্ছেন 1833 সালে। কত? 1833, ঠিক আছে? এই 1833 সালে রামমোহন রায়ের মৃত্যু ঘটছে। এই জায়গাটা তোমরা মনে রাখবে, কিন্তু এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। তো কত সালে মারা যাচ্ছে? 1833 সালে রাজা রামমোহন রায়ের মৃত্যু ঘটছে। আর এই মৃত্যুটা কোথায় ঘটেছিল? উনি সেই সময় কিন্তু কোথায় ছিলেন? লন্ডনে ছিলেন। লন্ডন, ঠিক আছে? তখন তিনি লন্ডনে ছিলেন। দেখো, তাহলে এটা মাথায় রাখবেন, মৃত্যুর সময় তিনি কোথায় ছিলেন? লন্ডনে ছিলেন। পরবর্তীতে এবার উনি যখন মারা গেলেন, তো ওনার প্রতিষ্ঠিত যে ব্রাহ্ম সমাজ, সেই জায়গায় আরও তো সদস্য ছিল, তাই না? হ্যাঁ, আরও সদস্য ছিল। এবার তারা কি, উনি মারা গেছে, তাহলে তার প্রতিষ্ঠিত যে সমাজ, সেটা কি একবারে সম্পূর্ণরূপে একদম নিস্তব্ধ হয়ে যাবে? না, মোটেই না। তো তখন ওনারই বন্ধু ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের নাম তোমরা শুনেছ? যিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কে ঠাকুরদাদা। রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদাদা দ্বারকানাথ ঠাকুর। এবং আরো একজন বন্ধু, তিনি হচ্ছেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। এই দেখো, কে? দ্বারকানাথ ঠাকুর ও রামচন্দ্র বিদ্যাবাগীশ। এই দুজন মিলে, এরা দুজনই কে ছিলেন? রামমোহন রায়ের বন্ধু ছিলেন। এনারা দুজন প্রায় এক দশক, 1833 থেকে মোটামুটি বলা যায়, একটু আগ পিস অনেক জায়গায় দেখানো হতে পারে, কিন্তু 1833 থেকে 1843, এই 10 বছর এই দুজন মানুষ মূলত এই ব্রাহ্ম সমাজটাকে একটা ধীর গতির মাধ্যমে হলেও এগিয়ে নিয়ে চলে। এবার পরবর্তীতে এই ব্রাহ্ম সমাজ নিয়ে যাচ্ছেন কে? এই যে দ্বারকানাথ ঠাকুর, এনারই পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। আর এই দেবেন্দ্রনাথ ঠাকুর কে? রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা, তাই তো? তাহলে এই দ্বারকানাথ ঠাকুরের পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। ওকে, তাহলে এই দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 খ্রিস্টাব্দে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন। কজন? 20 জন শিষ্য সঙ্গে নিয়ে, অর্থাৎ এনার যে আরো যে অনুষঙ্গ বা আনুষঙ্গিক যে বন্ধুবর্গ বা শিষ্য ছিল, তাদেরকে নিয়ে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করছে। এবার এই ব্রাহ্ম ধর্ম হুট করে কোথা থেকে চলে এলো, তাই না? একটু কনফিউজ হতে পারে। দেখো, এই যে ব্রাহ্ম সমাজের কথা বলছি, তো এনারা যে সমাজ সংস্কার করছেন বা বিভিন্ন ত্রুটি বিচ্যুতি নিয়ে কথা বলছেন হিন্দু ধর্মের, তো সেই জায়গা থেকে ওনারা আস্তে আস্তে, কি বলেছিলাম প্রথমের দিকে, যে একেশ্বরবাদ, তাই তো? একেশ্বরবাদের কথা বলছেন। তো ওনারা আস্তে আস্তে এটাকে আলাদা একটা ধর্ম ভাবতে শুরু করছেন, যেটা নাম দিয়ে দিচ্ছেন যে ব্রাহ্ম ধর্ম, ঠিক আছে? তো এই ব্রাহ্ম ধর্ম, এই দ্বারকানাথ ঠাকুর, এনার পুরো পরিবারটা এই সময় মোটামুটি এনার আত্মীয় স্বজন সহকারে এই 1843 নাগাদ ব্রাহ্ম ধর্ম গ্রহণ করছেন। এবার এই জায়গাটায় তোমাদের আরেকটু দেখে রাখা দরকার
দেবেন্দ্রনাথ ঠাকুর যিনি, ইনি 1843 খ্রিস্টাব্দে ব্রাহ্মধর্ম গ্রহণ করছে ঠিকই, কিন্তু তার পূর্বে থেকেই কিন্তু এর সংস্পর্শে এসে গেছেন। মোটামুটি তোমরা ধরে নিতে পারো যে 1841-42 বা তারও আগে 39 নাগাদ উনি সেখানে যাওয়া আসা করছেন, তাদের সঙ্গে বিভিন্ন মতামত বিনিময় করছেন। তো সেরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে উনি যাচ্ছিলেন, কিন্তু পুরোপুরিভাবে 1843 খ্রিস্টাব্দে তিনি যুক্ত হচ্ছেন। এবার এই জায়গাটা থেকে আমাদের আরও একটা বিষয় একটু ক্লিয়ার করে নেওয়া দরকার, তাতে তোমাদের সুবিধা হবে। এই দেখো 1839 খ্রিস্টাব্দে কি করছেন তিনি, এই দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 খ্রিস্টাব্দে তত্ত্ববোধনী সভা নামে একটি সমিতি গঠন করছেন। আর এই যে সমিতি, এটাও কিন্তু এই ব্রাহ্ম সমাজের অনুপ্রেরণায় ইনি গঠন করছেন, কি তত্ত্ববোধনী সভা। ঠিক আছে, এবার এই সমিতির উদ্দেশ্যেও কিন্তু ছিল এই একই উদ্দেশ্য ছিল, যে সমাজ সংস্কার করা, যে ত্রুটি বিচ্যুতি বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা তর্ক, অর্থাৎ যুক্তিবাদী যে ধ্যান ধারণা সেইগুলোকে তুলে ধরা। এবার এইখানেই এই দেবেন্দ্রনাথ ঠাকুর 1842 খ্রিস্টাব্দে তত্ত্ববোধনী পাঠশালা প্রতিষ্ঠা করেন। কি প্রতিষ্ঠা করেন 1842-এ? তত্ত্ববোধনী পাঠশালা। আর এই তত্ত্ববোধনী পাঠশালার শিক্ষক ছিলেন, যে মূল যে শিক্ষক তিনি ছিলেন অক্ষয় কুমার দত্ত, পণ্ডিত অক্ষয় কুমার দত্ত। ইনি কিন্তু একজন খুব বিদ্বান মানুষ, এবং খানিকটা তোমরা ধরতে পারো একজন বিশেষ পণ্ডিত, এবং ইনি চরমপন্থী একটা ভাবধারা মোটামুটি এনার ভিতরে ছিল বলা যায়। কারণ তোমরা দেখো তারপর 1843 সালটা, তাহলে 1842-এ কি হচ্ছে তত্ত্ববোধিনী পাঠশালা, তাই তো? এবার এরপর 1843-এ এসে এই দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী পত্রিকা, একটি পত্রিকা এখানে প্রচলন করছেন। এই পত্রিকায় এই বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি হতো, এবং এখানে প্রচুর গুণী গুণী ব্যক্তিরা, সে সময়ের বিদ্বান পণ্ডিত ব্যক্তিরা এই পত্রিকায় লেখালেখি করতেন, এবং কিভাবে সমাজ সংস্কার করা যায়, বা এই নারী মুক্তির কথা, সমাজে যারা পিছিয়ে রয়েছে নিম্নবর্ণের মানুষের কথা, এবং আমাদের হিন্দু ধর্মে যে ধরনের বিভিন্ন কুসংস্কার রয়েছে সেই সব বিষয়ে এখানে লেখালেখি হতো। তো এই তত্ত্ববোধিনী পত্রিকা এটা কি হচ্ছে না, এই যে তত্ত্ববোধিনী সভা বা ব্রাহ্ম সমাজের যে তত্ত্ববোধিনী সভা, এটার মুখপাত্র হয়ে উঠছে। কি মুখপাত্র? ঠিক আছে, মুখপাত্র হয়ে উঠছে। ঠিক আছে, এটা মুখপাত্র হয়ে উঠছে। চলো, এবার এই জায়গাটায় আরো আরেকটা বিষয় তোমাদের জেনে রাখা দরকার। এই যে তত্ত্ববোধিনী পত্রিকা, এর সম্পাদক কে ছিলেন? এই মানুষটাই, এই দেখো, এই অক্ষয় কুমার দত্ত, ইনি ছিলেন এর সম্পাদক। আর এই জায়গাটায় তোমাদের আরো আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে রাখা দরকার। এই অক্ষয় কুমার দত্ত, আমি একটু পূর্বেই কি বলেছিলাম যে ইনি কিছুটা চরমপন্থী ভাবধারার ছিলেন। তো এই মানুষটা বিভিন্ন ধরনের আমূল একটা পরিবর্তনের পক্ষে ছিলেন। ইনি কোনো ধরনের বৈষম্য বা কোনো ধরনের বিভেদ মানতে রাজি ছিলেন না। তো ইনি যে আমাদের ধর্মগ্রন্থ একটা কি নাম হচ্ছে বেদ, তাই তো? এই বেদ যে অভ্রান্ত, ঠিক আছে, এটা সেই সময়ে মানুষের একটা ধারণা ছিল। কিন্তু এই মানুষটা প্রশ্ন তোলেন যে বেদ কি আসলে অভ্রান্ত? আচ্ছা, তোমাদের কি মনে হয় যে বেদ কারা লিখেছেন? সেই সময়ের পণ্ডিত ব্যক্তি বা মুনি ঋষি বলা যায়, তাই তো? তারা লিখেছেন। এবার এটা বাস্তবিক কি কোনো ঈশ্বরের লেখা? মোটেই নয়, মানুষের লেখা, তাই তো? তাহলে মানুষের যেহেতু লেখা, তাহলে একজন মানুষের সব কিছুই যে সঠিক হবে বা একদম পারফেক্ট, এটা কি কখনো হয়? নিশ্চয়ই নয়। এবার আমি আমার জীবনভর যে জিনিসগুলো আমি বলছি সেটা যে সম্পূর্ণ সঠিক, এটা কখনোই হবে না। যে কোনো মানুষের জীবনে পজিটিভ নেগেটিভ দিক থাকে। তো বিষয়টা হলো কি, যে এই যে বেদে যে বিভিন্ন বিষয় নিয়ে লেখা হচ্ছে, তো এটা যে অভ্রান্ত সেরকম কোনো বিষয় না, এটা মানুষেরই লেখা, এবং এখানেও ত্রুটি বিচ্যুতি বা ভুল ভ্রান্তি থাকতে পারে। তো সেই বিষয়টা নিয়েই অক্ষয় কুমার দত্ত প্রশ্ন তুলছেন, এবং সেই সময়ে
এই যে ব্রাহ্ম সমাজ এর যে বিভিন্ন সদস্যরা পণ্ডিত ব্যক্তিরা এই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক বা বিভিন্ন পুঁথি ধর্মগ্রন্থ সব কিছু ঘাটাঘাটি শুরু করলেন, সেগুলো নিয়ে রিসার্চ করলেন এবং তা ওনারা দেখলেন যে না, ঠিকই বলেছেন যে বেদ অভ্রান্ত নয়, সেখানেও ত্রুটি বিচ্যুতি বা সেখানেও যা কিছু বলা হচ্ছে সব কিছুই যে একদম ঈশ্বর এসে বলে গেছেন সেরকম বিষয় না, এগুলো মানুষেরই সৃষ্টি। তো এই জায়গাটা তোমাদের একটু ক্লিয়ার করতে হবে, ঠিক আছে, ক্লিয়ার ধারণা রাখতে হবে। অনেকে শুধু বলে যাবেন যে অভ্রান্ত বা এইসব বিষয়, তো আমি মনে করি সেটা নাও স্পষ্ট হতে পারে, যেহেতু এখানে তোমরা যারা দেখবে অনেকে হয়তো বা খুব ছোট ছোট ক্লাস 9-10 থাকতে পারো, তো তাদের জন্য আমি এই বিষয়টা বললাম। বড়রা তো অনেক বড় বড় বই পড়ে, তারা আরো অনেক বেশি কিছু জানবে, তো তোমরাও আস্তে আস্তে বড় হবে, আরো বেশি কিছু জানবে। চলো এরপর আমরা কি দেখি। তো আমরা এখানে ছিলাম যে 1843-এ দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি কি হচ্ছেন, পুরোপুরিভাবে ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। এরপর পরে আসছে 1857-র দিকে অপর একজন মানুষ, তিনি কে, কেশবচন্দ্র সেন। তোমরা এই নামটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, কে এসছেন 1857-তে, কেশবচন্দ্র সেন। এই কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে আসার ফলে ব্রাহ্ম সমাজ কিন্তু একটা বিরাট একটা গতি লাভ করলো। এই একটা মানুষ মাত্র 1 বছরের মধ্যে ইনি কেশবচন্দ্র সেন এই দেবেন্দ্রনাথ ঠাকুরের ডান হাত হয়ে উঠলেন, মাত্র 1 বছরের মধ্যে, অর্থাৎ 1858 সালের মধ্যে। তো এই মানুষটা বুঝতে পারছো নিশ্চয়ই বিচক্ষণ বুদ্ধি ছিল এবং তার কার্যকলাপ এনার খুব ভালো লেগেছিল, যার কারণে একটা বিশেষ ব্যক্তি হয়ে উঠছেন কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে। তো তারপর কি হচ্ছে, কেশবচন্দ্র সেন কি করলেন, তিনি যুক্তিবাদী যে মানুষগুলো রয়েছেন এবং যারা পাশ্চাত্য ভাবধারায় প্রভাবিত নয় সেই মানুষগুলোর কাছে পৌঁছানোর চেষ্টা করলেন। কি নিয়ে, এই একেশ্বরবাদ নিয়ে, এই পরম ব্রহ্মের যে ধারণা, এই ধারণার বিস্তার ঘটানোর জন্য তিনি এই পূর্ব গাঙ্গেয় যে অঞ্চল, এই অঞ্চলটিতে তিনি চাইলেন তার এই ব্রাহ্ম ধর্মের যে ব্রাহ্ম সমাজের যে ধারণাটা, এটা বিস্তার ঘটাতে। তো তিনি শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও বিভিন্ন জায়গায় এই ব্রাহ্ম সমাজের বিভিন্ন শাখা প্রশাখা সেগুলো খোলা শুরু করলেন। তোমরা দেখতে পারবে বর্তমান ঢাকাতেও, বাংলাদেশে অর্থাৎ যেটা বলছি আমি, সেখানেও এই ব্রাহ্ম সমাজের একটি মন্দির রয়েছে, সেখানে এখনো সেটা প্রচলিত রয়েছে, আমাদের কলকাতায় তো রয়েছেই, ঠিক আছে। তো চলো এবার এই কেশবচন্দ্র সেন পরবর্তীতে কি হচ্ছে, একটা বিষয় আসছে যে এই কেশবচন্দ্র সেন বিরাটভাবে একটা পরিবর্তন চাইছেন, ঠিক আছে, কিন্তু এই দেবেন্দ্রনাথ ঠাকুর ইনি তত বেশি মুক্তমনা ছিলেন না পুরোপুরিভাবে। দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কেশবচন্দ্র সেনের মতবিরোধ হচ্ছে। কারণ কি নিয়ে, কেশবচন্দ্র সেন এই যে ব্রাহ্ম সমাজ, এই সমাজটাকে সম্পূর্ণ আলাদাভাবে আর কি উনি দেখতেন, কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি হিন্দু ধর্ম থেকে এনাকে একদম পুরোপুরি বিচ্ছিত, মানে ব্রাহ্ম সমাজটাকে পুরোপুরি আলাদা করে দেখতে চাইছেন না। তিনি হিন্দু ধর্মের বিভিন্ন বিষয়, যেমন এই নিম্ন বর্ণের উচ্চ বর্ণের যে ধারণাটা, এই বিষয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর কিছুটা গোড়া ছিলেন, অর্থাৎ তিনি পুরোপুরিভাবে এই নিম্ন বর্ণের মানুষদেরকে সেইভাবে স্বীকার করে নিতে চাইতেন না, বা এই ধরনের একটা বিষয়। তো তখন কি হচ্ছে, দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেন এই দুজনের মধ্যে একটা মতবিরোধ হচ্ছে। আর এই মতবিরোধের ফলে দেখা যাচ্ছে যে 1865 নাগাদ, ঠিক আছে, 1865 নাগাদ দেবেন্দ্রনাথ ঠাকুর এই কেশবচন্দ্র সেনকে ব্রাহ্ম সমাজ থেকে বিতাড়িত করছেন। তাহলে এই মানুষটাকে কি করছেন, তাড়িয়ে দিলেন যে না ভাই, তুমি অনেক করে ফেলেছো, বা আমাদের যেমন চলছিল সেরকমই আমাদের থাকতে দাও, তুমি বেশি পরিবর্তন চাইছো, কিন্তু আমাদের এখানে এতটা করলে থাকা যাবে না। তো সেইভাবে ওনাকে কি করছেন, 65-তে ব্রাহ্ম সমাজ থেকে ওনাকে আলাদা করে দিচ্ছেন। এবার এই যে মানুষটা, আগেই আমি বলেছি যে ইনি একজন বিচক্ষণ মানুষ ছিলেন, ইনি তো থেমে থাকার নয়, এবং এনার এই কেশবচন্দ্র সেন এই মানুষটারও কিন্তু সাঙ্গপাঙ্গ ছিল, তাই তো, সাঙ্গপাঙ্গ অর্থাৎ যে তার যে অনুসারী তারা ছিলেন, তাদেরকে নিয়ে তিনি 1866
1866, ঠিক আছে, 1866 সালে আলাদা একটা শাখা খুলে ফেলছেন বা আলাদা একটা সমাজ, ঠিক আছে। তো দেখো কি হচ্ছে, ব্রাহ্ম সমাজের ভাগ হচ্ছে এই 1866 সালে। দুটো ভাগ হচ্ছে, কি, একটা হচ্ছে আদি ব্রাহ্ম সমাজ আর একটা হচ্ছে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। এই আদি ব্রাহ্ম সমাজটা কার? এই দেবেন্দ্রনাথ ঠাকুরের, যেটা অর্থাৎ পুরনো যেটা আর কি চলে আসছে সেটা হচ্ছে আদি ব্রাহ্ম সমাজ। আর এই কেশবচন্দ্র সেন এই মানুষটা যে ভাগটা আলাদা করলেন সেটা হচ্ছে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, ঠিক আছে, বা ভারতবর্ষের ব্রাহ্ম সমাজ। এবার এটা আলাদা করে ফেললেন, কিন্তু আমরা আবার ভাঙন দেখতে পারবো। সেটা কখন? চলো, এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ এটি আবার 1878, ঠিক আছে, 1878, হ্যাঁ 1878, 1878 খ্রিস্টাব্দে কি হচ্ছে বা সালে এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ আবার দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কি? সাধারণ ব্রাহ্ম সমাজ আর আরেকটা কি, নববিধান নাম নিচ্ছে, যেটা 1881-তে নিচ্ছে। তো এখানটা আমি ক্লিয়ার করছি। তো দেখো, মোটামুটি তোমরা জেনে রাখো প্রথম যে 1878 খ্রিস্টাব্দে এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজটাও ভাগ হচ্ছে দুটো পার্টে। কি কি? সাধারণ ব্রাহ্ম সমাজ আর আরেকটা ওই কেশবচন্দ্রের যে পার্টটা সেটা হয়ে যাচ্ছে নববিধান। এই নববিধান নামটা ধারণ করছে কততে? 1881 খ্রিস্টাব্দে গিয়ে। অর্থাৎ নতুন নিয়ম নিয়ে উনি যে বিধান তৈরি করছেন সেটাই নববিধান। আর এখানে সাধারণ ব্রাহ্ম সমাজ, এটাকে মূল উদ্যোক্তা ছিলেন কে? শিবনাথ শাস্ত্রী এবং আনন্দমোহন বসু। সাধারণ ব্রাহ্ম সমাজে কে? শিবনাথ শাস্ত্রী এবং আনন্দমোহন বসু, এই দুজন ব্যক্তি প্রধান উদ্যোগ নিয়েছিলেন এই শাখাটা গড়ে তোলার জন্য। এবার এই ভাঙনটা কেন হলো সেটা তো আমরা বলিনি, চলো এবার এটা আমরা একটু ক্লিয়ার করি। তাহলে এই ভাঙনটার মূলে যেটা ছিল সেটা হচ্ছে এই কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন কি বলছে যে না, আমূল একটা পরিবর্তন করতে হবে, যে বিভিন্ন যে সমাজে কুসংস্কার রয়েছে সেই সব বিষয়ে সরাতে হবে। তারপর কি হচ্ছে যে নারী মুক্তির কথা বলছেন, নারী শিক্ষার কথা বলছেন, তারপর বাল্যবিবাহ বন্ধর কথা বলছেন, এরকম বিভিন্ন বিষয়, অর্থাৎ যে ভালো ভালো দিকগুলো তিনি সেটা বলছেন। এবং এই মূলত কেশবচন্দ্র সেনেরই একটা প্রচেষ্টায়, এই দেখো আমি এইখানে লিখে রেখেছি স্টার মার্কস দিয়ে, যে 1872 খ্রিস্টাব্দে বিশেষ বিবাহ আইন, একটা বিশেষ বিবাহ আইন পাশ করা হয়, ঠিক আছে। এই আইন পাশের পিছনে কিন্তু মূলত এই মানুষটা জড়িত ছিল, মানে এনার একটা উদ্যোগ প্রচেষ্টা জড়িত ছিল কেশবচন্দ্র সেনের। তো এই আইন কি ছিল? এই আইনে ছিল যে ছেলেমেয়ের একটা বিবাহের ন্যূনতম বয়স থাকতে হবে। যেমন কি, এটা মেয়ের বয়স হবে 14 বছর আর ছেলের বয়স হবে কত? 18 বছর, ঠিক আছে, এরকম একটা বিষয় এখানে থাকছে। তো পরবর্তীতে কি হচ্ছে যে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ব্যক্তিগত ক্ষেত্রে তিনি কিন্তু সেই জায়গা থেকে সরে আসছেন। কেমন? দেখো, যখন কোচবিহারের রাজকুমারের বিবাহের জন্য পাত্রী দেখা হচ্ছে, তো সেই সময়ে কোচবিহারের মহারাজ এই কেশবচন্দ্র সেনের মেয়ে এনাকে তার ছেলের পুত্রবধূ হিসাবে পছন্দ করলেন এবং কেশবচন্দ্র সেনের কাছে তিনি তার ছেলের জন্য বিবাহের অফার দিলেন। এবার কেশবচন্দ্র সেন কি দেখলেন? যে তার মেয়ে একটা রাজ পরিবারে যাওয়ার সুযোগ পাচ্ছে, কিন্তু তার মেয়ে তখন কিন্তু বয়স তার কম, অর্থাৎ সে কিন্তু এই বিবাহ যে আইন, এই আইনে পড়ছে না, অর্থাৎ 14 বছর হয়নি তার। সেই সময়টায় এই কেশবচন্দ্র সেন তখন তিনি যে এত সময় বা এত বছর ধরে যে কথাগুলো তিনি বলেছিলেন যে না, মেয়েদের বাল্যবিবাহ দেওয়া যাবে না, এই সেই বিভিন্ন মতাদর্শের কথা বলছেন, কিন্তু যখন নিজের মেয়ের ভবিষ্যতের কথা আসছেন তখন তিনি কিন্তু সুযোগটা ধরে নিচ্ছেন এবং তিনি এই কোচবিহারের যে রাজকুমার তার সঙ্গে ওনার মেয়ের নাম ছিল সুনিতা, ঠিক আছে। তো তার সঙ্গে এই কোচবিহারের রাজকুমারের বিবাহ দিচ্ছেন। পাত্রপাত্রী দুজনেই সেই সময় পরিণত বয়স হয়নি দুজনের আর কি। তো এই ক্ষেত্রে যখন এই বিষয়টা হলো এবং সেই বিবাহে কি হচ্ছে, সেই বিবাহে তিনি হিন্দু ধর্মের রীতিনীতি মেনে
ব্রাহ্মণ দিয়ে এই বিবাহ সম্পন্ন করছেন। কিন্তু এই যে বাকি লোকগুলো, এনার যে শাখা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, এখানে যে সদস্যগুলো ছিলেন, তারা তখন প্রশ্ন আসছে মনে যে না, এটা কি হলো যে উনি নিজে এইসব কথা বলছেন কিন্তু নিজের মেয়ের বিয়ের বেলায় নিয়ম তিনি মানছেন না। তাহলে এটা কি করে হয় যে 3 আইন, যেটা এই বিবাহ বিশেষ যে বিবাহ আইন, এটা কি 3 আইন বলা হচ্ছে, তোমাদের টেক্সট বইয়ে আছে, একটু পড়ে নেবে, বুঝে যাবে। আচ্ছা দেখো, তাহলে এই অর্থাৎ এই জায়গাটায় তিনি নিজের দিকে গোড়া, অর্থাৎ নিজের মেয়ের ব্যাপারটা যখন এলো তখন কিন্তু তিনি বিষয়টা ছাড় দিলেন না। যখনই বিবাহ হয়ে গেল, ওই বিবাহের কারণেই মূলত এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে সাধারণ ব্রাহ্ম সমাজ নামে যে গোষ্ঠীটা, এরা ছিলেন একটা চরমপন্থী ভাবধারা বা চরম একটা পরিবর্তন চাইছে সেই গোষ্ঠী, ঠিক আছে। তো এরা সাধারণ ব্রাহ্ম সমাজ নামে ভাগ হয়ে এলেন কার? শিবনাথ শাস্ত্রী এবং আনন্দমোহন বসুর উদ্যোগে। এটা হলো। এরপর এই কেশবচন্দ্র কি করলেন, তিনি পরবর্তীতে নববিধান নামে তার শাখাটা আলাদা একটা শাখা হিসাবে নাম ধারণ করলো, যেটা 1881 খ্রিস্টাব্দে পরিবর্তিত হচ্ছে। তাহলে এই টোটাল বিষয়টায় আমরা দেখতে পেলাম যে ব্রাহ্ম সমাজ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, কোথা থেকে প্রথম, পরবর্তীতে কিভাবে টোটাল জায়গাটা আমরা ক্লিয়ার করলাম। এখানে কিন্তু প্রচুর পরিমাণ, প্রতিটা লাইন একটা শর্ট হতে পারে। এটা যে কোনো পরীক্ষায় আসতে পারে, যে কোনো বড় বড় চাকরির পরীক্ষায় আসতে পারে। তোমাদের পরবর্তীতে সমস্ত জায়গায় এখান থেকে কিন্তু প্রশ্ন থাকতেই পারে। তো জায়গাগুলো কিন্তু আমি A to Z প্রায় বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারপরেও আমার কিছু কিছু জায়গায় হয়তোবা কিছু ত্রুটি থেকেই যেতে পারে। কিন্তু তোমরা এর জন্য, আমি আশা করি কোথাও নেই, কিন্তু তারপরেও তোমরা যেটা করবে, অন্তত একবার মূল যে টেক্সট বই সেটা একবার পড়ে নেবে। তো আশা করি টোটাল বিষয়টা পড়ানোর পর সেটা যখন তোমরা পড়ে নেবে তখন আর কোনো কনফিউশন থাকবে না, পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে ব্রাহ্ম সমাজ, এবার এখান থেকে যদি বড় ধরনের কোনো প্রশ্ন আসে, আমার মনে হয় না তোমরা যে কিছুই লিখতে পারবে না এমনটা নয়। আমার মনে হয় যতটুকু তোমরা বুঝেছো এখান থেকে নিজেরাই কিন্তু বানিয়ে অনেক কিছু লিখে দিতে পারো। কারণ দেখো, তোমরা এখানে কারা কারা যুক্ত ছিলেন তোমরা দেখে নিচ্ছ, কিভাবে পরিবর্তনটা আসছে সেটা দেখে নিচ্ছ। এবার তারা কি কি করেছিলেন সেগুলো তো এর ভিতর দিয়ে সব চলে এলো, তাই না? অর্থাৎ তারা কি চাইছিলেন, যে ভারতবর্ষে সমাজ ব্যবস্থা বা ধর্মে এমন একটা পরিবর্তন আসুক। একেশ্বরবাদের কথা তারা বলছেন, যে এই যে বিভিন্ন মত, দেব দেবী, বিভিন্ন বিষয়, অবতারবাদ, এইসব বিষয়ে তারা কিন্তু বিরোধিতা করছেন। তারা বলছেন যে ঈশ্বর এক এবং সেই নিরাকার ব্রহ্মের উপাসনা তারা করতেন। তারা মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন না, ঠিক আছে। তো এই জায়গাগুলো তোমাদের বুঝতে হবে। তো আশা করি টোটাল বিষয়টা বুঝে গেছো। আর আমার ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমরা জানানোর চেষ্টা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।